শেষ পর্যন্ত অনির্বাণ আর রাই কাছাকাছি আসলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাই আর অনির্বাণ দুজন মিলে রাতের বেলায় বেরিয়ে পড়েছে। রাই তো অফিস থেকে এসে সেরকমভাবে বিশ্রাম নিতে পারেইনি। অনির্বাণ তখন বলে, রাই, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? অবশ্য কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তোমাকে দেখে খুব টায়ার্ডও লাগছিল, তবুও একটু আসতে বললাম যাতে আমাদের একটু একান্তে সময় কাটানো যায়। তখনই রাই বলে, না না, আমি একদম ঠিক আছি। তোমার যদি কিছু বলবার থাকে বলো, আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অনির্বাণ তখন বলে, আচ্ছা তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো কেন? আচ্ছা আমি আর তুমি কি আবারও এক হয়ে যেতে পারি না? হ্যাঁ আমি জানি আমি অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? বলো না রাই, কেন তুমি আমার সাথে এরকম করছো? রাই তখন বলে, আমি কোথায় তোমার সাথে এরকম করলাম অনির্বাণ? হ্যাঁ এটা তো ঠিকই, তোমার সাথে আর আমার সাথে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আর নেই। আমাদের মধ্যে অনেকটাই দূরত্ব হয়ে গেছে, কিন্তু সেটা যতটা সময় যাবে ততই সময় আমাদেরকে কাছাকাছি নিয়ে আসবে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। অনির্বাণ বলে, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, তোমাকে ওইভাবে অবিশ্বাস করাটা আমার একদমই উচিত হয়নি, কিন্তু আমার না মাথা গরম হয়ে গেলে না কিচ্ছু ঠিক থাকে না। আমি জানি আমি অন্যায় করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাই তখন বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আর এসব নিয়ে ভেবো না। যত ভাববে তত বেশি করে আরও শরীর খারাপ লাগবে। তুমি চলো, কি খাবে বলছিলে যেন? অনির্বাণ বলে, আজকে ভাবছিলাম বাইরের ডিনারটা করব, তুমি তো আবার রুটি তরকারি ছাড়া খাও না। রাই তখন বলে, হ্যাঁ ছোটোবেলা থেকেই আমরা জানো তো সবাই মিলে রুটি তরকারি খেতাম, রাত্রে সবাই অনেক কথা বলতাম, সারাদিনে যে যেটুকু করতে বলতাম, কত আনন্দই না ছিল। বাবা চলে যাওয়ার পর থেকে সে সব কিছুই কেন অতীত হয়ে গেছে এখন। এর মধ্যেই রাই তখন এ সমস্ত কথা বললে অনির্বাণ ভাবে রাই অনেক ইমোশনাল হয়ে পড়ছে। অন্যদিকে সুচিস্মিতা কথা বলতে গেছে নীলুর সাথে আর বলে, শোনো নীলু, তুমি যত আমার চোখের সামনে আসবে তত আমার আরও বেশি করে রাগ হবে, তাই বলছি তুমি দয়া করে আমার সামনে এসো না। আমি না তোমাকে একদমই সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছো? নীলু তখন বলে, আপনি আমাকে সহ্য করতে পারলেন কি পারলেন না সে বিষয়ে আমার তো কিছু বলার থাকতে পারে না। আপনি আমাকে সহ্য করতে পারেন না তো আমি কি করব? আর এটা তো আমার শ্বশুর বাড়ি, আমার তো এই বাড়িতে থাকার অধিকার আছে, তাই না? সুচিস্মিতা বলে, তুমি যা অন্যায় করেছো তারপরেও আমরা যে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি সেটাই মনে রাখবে, অনেক বড় কথা। তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, কথাটা ভুলে যেও না। তখনই নীলু বলে, সূর্য আমাকে এই বাড়িতে এনেছে, তাই আমি এই বাড়িতে থাকবো, আমাকে আপনারা চাইলেও আটকাতে পারবেন না, কথাটা আপনারা ভালো করে মনে রাখুন। আর হ্যাঁ, আপনারা যেভাবে আমাকে অপমান করে চলেছেন কাজটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, আপনারা অনেক বড় ভুল করছেন, যেটা আমার খুবই খারাপ লাগছে। মনে মনে একটা কথাই ভাবতে থাকি, নীলু, এই বাড়ি থেকে যদি সত্যি নীলুকে বার করে দেওয়া হয় তাহলে নীলু যাবেটা কোথায়? সত্যি তো যাওয়ার জায়গা নেই। এর মধ্যেই সুচিস্মিতা বারবার করে ওয়ার্নিং দেয় আর বলে, ডিভোর্স পেপার রেডি হচ্ছে, মিউচুয়াল ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে মানে বিদায় হবে। তোমাকে আমরা কেউই এই বাড়িতে আর সহ্য করব না, কথাটা ভালো করে মাথায় রেখো। নীলু বুঝতে পারে এই বাড়িতে তার দিন ফুরিয়ে আসছে, এই বাড়িতে কিছু একটা করতে হবে। কি করবে সেটাই ফোন দিয়ে আটতে থাকে আর বলে, আচ্ছা আমি যদি কোনো ক্রাইসিস ঘটিয়ে দিই আর তারপর আমি সেই ক্রাইসিসের সলিউশন করি তাহলে কেমন হবে? হ্যাঁ, আমাকে এরকমই কিছু একটা করতে হবে, তবে হাল আমি ছাড়বো না, একটা না একটা উপায় আমি ঠিক বার করব, আর তারপরে পাকাপাকিভাবে এই বাড়িতে থাকার ব্যবস্থা করব। বুড়োটাকে ভুল ওষুধ খাইয়ে দেব, তারপরে আবার নিজেই ঠিক করে দেব। না না, এটা মনে হচ্ছে একটু বেশি রিস্ক হয়ে যাবে। অন্যদিকে সার্থকের বাবা একটা ম্যাগাজিন পড়ছিল, তখনই চলে আসে সার্থক আর বলে, কি ব্যাপার? তোমার ব্যাপার স্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। উজ্জ্বলবাবু বলে, কেন, না বোঝার কি আছে? সার্থক বলে, পিসিমণি আমাকে বলল তোমার নাকি টেম্পারেচারটা বেড়েছে, আর এখন তো দেখছি তুমি একদম ফিট হয়ে রয়েছো, ব্যাপারটা কি বলো তো? তখনই উজ্জ্বলবাবু বলে, আসলে আমার মনটা ভালো তো, তাই আমার শরীরটাও ভালো হয়ে গেছে। একটা আর্টিকেল লিখবো বুঝলি, যে মানুষের মন ভালো থাকলে শরীরটা যেন আপনা আপনি ভালো হয়ে যায়। সার্থক তখন বলে, সত্যি তুমি পারো বটে, তোমাকে না আমার আর কিচ্ছু বলার নেই। উজ্জ্বলবাবু বলে, আরে বাবা কিচ্ছু বলার নেই মানেটা কি? হ্যাঁ শোন, আমি যেটা বলছি সেটা ভুল কিছু বলিনি, আমি যেটা বলছি সেটা ঠিকই বলেছি। উজ্জ্বলবাবু বলে, আমি একটা আবদার করব তোর কাছে। সার্থক বলে, আবার কি আবদার করবে তুমি শুনি? উজ্জ্বলবাবু বলে, আরে দেখ, যেটা আমি বলবো সেটা তুই আরামসে রাখতে পারবি, তুই এইটুকু অন্তত বিশ্বাস আর ভরসা কর আমাকে। তখন উজ্জ্বলবাবুর কথা শুনে সার্থক বলে, কি চাইছোটা বলো তো? উজ্জ্বলবাবু বলে, আজকে তো
আসবে ডিনারে, একটু ভালোভাবে থাকিস এই আর কি। তখনই সার্থক বলে, কেন ও ডিনারে আসবে কেন? উজ্জ্বলবাবু বলে, ও আমার মেয়ে না, তো ওকে কি আমি একদিন ডাকতে পারি না নাকি? সার্থক বলে, সত্যি বাবা, আমার না আর কিছু বলার নেই, তোমার যা ইচ্ছা তুমি করো। এই বলেই সার্থক নিজের ঘরে চলে যায়। আর উজ্জ্বলবাবু ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই সার্থকের সাথে স্রোতের বিয়েটা দিয়ে দিতে হবে। এর মধ্যেই স্রোত তো রয়েছে বসে। স্রোত ভাবতে থাকে সার্থকের কথা, আর ভাবে, এ কি, আমি এসব কি ভাবছি? সার্থকের কথা ভাবছি আমি, যদি কেউ জানতে পেরে যায়, আরে বাস, আমি আবার স্যারকে সার্থক বলেও ডাকতে শুরু করে দিয়েছি। হে ভগবান, এটা যদি কেউ শুনে নিত, আমায় যে কি ভাবতো কে জানে। কিন্তু সার্থক স্যারের কথা আমার এত মনে পড়ছে কেন? এমনটা তো হওয়ার কথা নয়, তবুও কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তার মধ্যেই উজ্জ্বলবাবু মনে মনে এটাই ভাবে, আমি ছেলেটাকে যেভাবেই হোক স্রোতের ঘাতে তুলে দেব, ওই স্রোতই পারবে আমার ছেলেটাকে জব্দ করতে। এর মধ্যেই অনির্বাণা রায় বাড়িতে চলে এসেছে। অনির্বাণ রায়কে জড়িয়ে ধরতে চায় আর বলে, জানো তো রায়, তোমাকে জড়িয়ে ধরলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগে, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আমার এতটাই ভালো লাগে। এর মধ্যেই রায়কে জড়িয়ে ধরে রোম্যান্স করতে চাইলে রায় আটকে দেয় আর বলে, আমি বলতে চাইছিলাম কি অনির্বাণ, আমার একদমই ভালো লাগছে না, এসব ব্যাপার ছাড়ো না, আমার খুব আড়ষ্ট লাগছে, আর একটু সময় আমার চাই। আমি জানি তুমি যেটা করছো সেটা অন্যায় নয়, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এইটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমার না খুব অস্বস্তি হচ্ছে, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অনির্বাণ তখন বলে, বুঝতে পেরেছি, তুমি এখনও তো আমাকে ক্ষমা করতে পারোনি, তাই তোমার খারাপ লাগছে। ঠিক আছে রাই, আমি তোমার কাছে আসবো না, যতদিন না তুমি আমাকে ক্ষমা করতে পারছো আমি তোমাকে টাচ করব না। আর এর মধ্যেই রাই ভাবে, কেন আমি এরকম করছি অনির্বাণের সাথে, এমনটা তো হওয়ার কথা নয়। তার মধ্যেই সকাল হয়ে গেছে। রাই ঘুম থেকে উঠে পড়ে চলে গেছে রান্নাঘরে। সেখানে রয়েছে কাজের মাসি, আর সে তখন বলে, বৌদিমণি, তোমরা কি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে? রাই তখন বলে, এ বাবা, না না, এসব কি কথা বলছো তুমি, তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে যাব কেন? তখন সেই মাসি বলে, আসলে আমি তো দুটো বাড়িতে রান্না করতাম, সবই ছেড়ে দিয়েছি, বৌদিমণি বলেছে, দাদাবাবুর মা বলেছে আমাকে এখানে থাকতে, তাই জন্য এখান থেকে যদি আমি চলে যাই আমাকে আবারও কাজ খুঁজতে হবে। তুমি তো রান্না করবে বলছো, তাহলে আমি কি করব? রাই বলে, আরে না না, এসব কথা মাথাতে এনো না, আমি তো অফিসেই যাব, এই সকালবেলায় টুকটাক ব্রেকফাস্টটা যদি করে দিতে পারি। তখন মাসি বলে, ব্রেকফাস্ট? এদের বাড়িতে তো কেউই কীরকম কিছু খায় না, ওই তো একটু দুধ লাগে, একটু ডিম, গরম জল, এই সমস্ত করে দিতে হয়, এটুকু আমি নিজেই করতে পারবো। এর মধ্যে সোহিনী চলে এসেছে আর বলে, কি ব্যাপার রায়, সকাল সকাল এখানে, কিছু চাই? সোহিনীর কথা শুনে রায়ের খুব খারাপ লাগে আর মনে মনে ভাবে, অনির্বাণের মা হয়তো এখনও আমাকে মেনে নিতে পারেনি, আর তার জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে থাকে।